কাটছেই না গ্যাস সংকট, ছুটির দিনেও পাম্পে পাম্পে গাড়ির সারি, শিল্প কারখানায় উৎপাদন নেমেছে তলানিতে, ক্ষতির মুখে উদ্যোক্তারা, চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম, অনুমোদন নিয়ে প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। মাত্র 1.5 ঘন্টায় যাওয়া যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার। 30 থেকে ট্রেনের গতি বাড়িয়ে করা হচ্ছে 120 কিলোমিটার। 16 শহর থেকে দোহাজারি হচ্ছে ডুয়েস গেজ লাইন। এবং হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। কাটছেই না গ্যাস সংকট, ছুটির দিনেও সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে সহকর্মী সামদানির প্রত্যয় এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র একই। সময় গড়াচ্ছে, দিন পেরোচ্ছে, কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে জনভোগান্তির চিত্রের কোনো পরিবর্তন হয়নি। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখাই দর্শক, যে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন। এখানে যেমন ভোগান্তিতে রয়েছেন যানবাহন সংশ্লিষ্ট চালকরা, একই রকম ভোগান্তিতে রয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। এখানে যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা পর্যাপ্ত প্রেসার পাচ্ছেন না। মূল লাইনে পর্যাপ্ত প্রেসার না পাওয়ার কারণে তারা তাদের সিএনজি ডিসপেন্সারগুলোকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর বন্ধ রাখছেন, এবং বন্ধ রাখার পর তারা আবার সেই প্রেসারটি তুলে আবার যখন তারা গ্যাস সাপ্লাই করছেন, সেই গ্যাসটি তারা সাপ্লাই করলেও সেটি আসলে তারা পর্যাপ্ত পরিমাণ দিতে পারছেন না। এর প্রধান কারণ হচ্ছে যখন এই সিএনজি টার্মিনাল, সিএনজি যে ডিসপেন্সারগুলো রয়েছে সেগুলো যখন তারা অন করছেন তখন সিএনজির প্রেসার পাচ্ছেন না, এবং যার কারণে তারা আশঙ্কা করছেন যে তাদের সিএনজি ডিসপেন্সারগুলো যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা এখানে চালক রয়েছে তাদের ভোগান্তির তো কোনো শেষই নেই, কারণ অনেকেই এখানে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন। অনেকেই এখানে অপেক্ষা করতে করতে কখনো রোদ কখনো বৃষ্টিতে এই দীর্ঘ অপেক্ষায় তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন রাইড শেয়ারিং অ্যাপের চালক, এবং আরও সমস্যায় রয়েছেন যারা 3 হুইলার সিএনজি অটোরিকশার চালক রয়েছেন তারা। কারণ এই ধরনের মানুষ যারা কিনা যাদের যানবাহনের উপরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, তারা এখানে তাদের কর্মঘণ্টার চাইতেও অতিরিক্ত 4 থেকে 5 ঘন্টা সময় শুধুমাত্র গ্যাস নেয়ার জন্য ব্যয় করছেন, যার কারণে এটি যেমন তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, একই সঙ্গে তারা মানসিকভাবেও বেশ ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে ক্লান্তিকর পরিবেশে একটা জায়গায় বসে থাকতে থাকতে। এবং একই সঙ্গে বিভিন্ন সময় যারা যানবাহনের চালক রয়েছেন তারা মেজাজ হারিয়ে ফেলছেন দীর্ঘ সময় লাইনে থাকার কারণে, যার কারণে এই লাইনগুলোতে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এবং এই লাইনগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কারণে যে সমস্যাটি হচ্ছে, যারা এখানের পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা এই পাম্পগুলোর শৃঙ্খলা রক্ষার্থে অনেক ক্ষেত্রেই হিমশিম খাচ্ছেন, এবং সবাই আসলে এই সমস্যার দ্রুত সংকট নিরসনের জন্য সরকারের কাছে প্রত্যাশা করছেন। এই মুহূর্তে আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী মেহেদি। দেখুন, ঢাকার মতো গাজীপুরেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে, তবে সেই সংকটের প্রভাব কিন্তু আসলে গাজীপুরের প্রভাবটা একটু বেশি। তার কারণ এখানে অসংখ্য শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং তার পাশাপাশি এই গাজীপুরের উপর দিয়ে কিন্তু সারা দেশের যানবাহন আসলে চলাচল করে। আমরা জানি 64 জেলার বাহনই কিন্তু এই গাজীপুরে আসেন, যেহেতু এখানকার যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, কারখানাগুলো রয়েছে, সেই কারখানার মালামাল আমদানি রপ্তানির জন্য কিন্তু সেই বাহনগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। সেই বাহনগুলো কিন্তু এই ধরনের যেগুলো সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনগুলো থেকেই কিন্তু তারা জ্বালানি নিয়ে থাকে, এবং তার পাশাপাশি আমরা যেমনটি দেখছিলাম যে আসলে এই যে গ্যাসের যে সংকট, তার প্রভাব কিন্তু শিল্প উৎপাদনেও কিন্তু পড়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন শিল্প প্রতিষ্ঠানের মালিকের সাথে, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে তাদের এই গ্যাসের সংকটের কারণে কিন্তু উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, তেমনি তাদের যেই
মাসের যেই শ্রমিকদের বেতন ভাতা সেগুলো কিন্তু দিতে তারা হিমশিম খাচ্ছেন। তার কারণ হিসেবে তারা যেমনটি বলছেন, পর্যাপ্ত সঠিক সময়ে উৎপাদন তারা করতে পারছেন না এবং তার পাশাপাশি সেগুলো আবার রপ্তানিও না করার কারণে কিন্তু অর্থ কিন্তু তাদের যে আয়ের উৎস সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং তার প্রভাব হিসেবে কিন্তু এই এলাকার অসংখ্য শ্রমিক আসলে কর্মহীন হয়ে থাকতে পারেন এবং তার পাশাপাশি এখানকার যারা সিএনজি চালক এবং বিশেষ করে গ্যাসকে জ্বালানি হিসেবে যারা ব্যবহার করেন তারাও কিন্তু আসলে পেশা পাল্টানোর পরিকল্পনা করছে। তো এই ছিল গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও ও গাজীপুর থেকে। গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে শিল্প কারখানা। জ্বালানির অভাবে উৎপাদন নেমে এসেছে তলানিতে। বন্ধ হয়ে গেছে নরসিংদীর বহু কারখানা। ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের অব্যাহত সংকট চলতে থাকলে এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশের যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে দীর্ঘদিন চলমান গ্যাস সংকটের কারণে জেলার টেক্সটাইল, ডাইং, স্প্রিং মিল সহ গ্যাস নির্ভর পোশাক শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন শিল্প কারখানায় এখন এমন অবস্থা। কারখানার মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বাধ্য হয়ে সাময়িকভাবে জেলার প্রায় 300 কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। মাঝে মাঝে ঘন্টা আসে আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা 12 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা চলতেছে। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI গ্যাসের চাপ থাকা প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে জাতীয় অর্থনীতি ও রফতানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। তিতাস বলছে, চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSI প্রেসার মেনটেন করতেছি, এতে কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি সিএনজি পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীর সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানের পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে এই প্রতিষ্ঠান অনুমোদন পেল সেই প্রশ্ন তুলেছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। নূরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন, নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপথে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা বেশি সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72% মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, মানে তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের
আইনের আওতায় আনতেই হবে। শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র একজন শিক্ষা অফিসার থাকে, তার সাথে একজন বা দুইজন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব নেয়ার 180 দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য ভাতার সঙ্গে চালু করা হয়েছে ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়েছে নতুন করে স্পোর্টস। এছাড়া বিশেষ চাহিদা সম্পূর্ণ অ্যাথলিটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে নতুন করে প্যারা স্পোর্টস। বিগত 6 মাসে ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রী সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা। পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে। খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন কুড়ি স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায় খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়া ভাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের ক্রীড়া ভাতা আওতায় এনেছে, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে হেরিটেজ সাইকেল র্যালিতে ছড়িয়ে দেওয়া হলো প্রাণের শহর রক্ষার বার্তা।
ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় এই সাইকেল র্যালি। ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ মোড় সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয় র্যালিটি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, প্রাণ খুলে ঢাকাকে উপভোগ করতে হবে। আর সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা দেশের প্রাণের শহর ও ঐতিহ্যের ধারক। মাদকমুক্ত তারুণ্য গড়ে তুলতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাঝে মাঝে একটু উৎসব করা দরকার, আনন্দ করা দরকার। আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই। আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। যে ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়, সেই পরিবেশকে গড়ে তুলবেন আমাদের বর্তমান প্রশাসক। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধ প্রকল্প এলাকায় আবারও শুরু হয়েছে ভাঙন। প্রবল স্রোতে বিলীন সড়ক সহ প্রায় 100 মিটার এলাকা। ঝুঁকিতে 4 গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, মিলন খানের ছবি নিয়ে রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডানতীর রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় 2 কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় 10.67 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 39টি অংশের মধ্যে 2টি অংশের কাজ শেষ হলেও বাকি 37টি অংশের কাজ চলমান। আর সেসব এলাকায় ফের দেখা দিয়েছে ভাঙন। সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। জনপদ রক্ষায় স্থায়ী সমাধান চান তারা। কাজের মধ্যে প্রচুর ভাঙতেছে, আমরা আতঙ্কিত। ভাঙছে প্রায় মাইলখানি জায়গা, এই মাইলখানির মধ্যে প্রায় 200-র উপরে বাড়ি ঘর ছিল। বস্তা লাগবো যেন 20টা, হেনে 3টা বস্তা লাই, এই বস্তা লাই গাঙ্গে ফেরবো নি, ওই ভাগ করে ওই ভাগের ভেঙে জায়গা। 3-4 বার বাড়ি ভাঙছি। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলি আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। যে জায়গাগুলি খুব বেশি ঝুঁকিপূর্ণ আমাদের মনে হচ্ছে না, আমরা মনিটরিং করতেছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। খাস জায়গা যেগুলো থাকে, বেশিরভাগ রিমোট জায়গায় থাকে, দেওয়ার মতো জায়গাগুলো, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না। এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব। প্রায় 1202 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর। দেখছেন সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে বেগুনের কেজি ছুঁয়েছে 120 টাকা। ডিম ও ব্রয়লার মুরগির দামও নিম্নমুখী। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। শিমুল, শুক্রবার সকাল থেকে বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দামই স্থিতিশীল রয়েছে, তবে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কাঁচামরিচের আমরা একটা বড় পরিবর্তন দেখেছিলাম দামে। এই সপ্তাহেও দেখছি কেজিতে 20 থেকে 30 টাকা কমে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। তাছাড়া বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা টাকা কেজি দরে, আর লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 80 টাকা। কচু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। গত সপ্তাহে আমরা যেরকম সবজির দাম দেখেছি এই সপ্তাহেও একই রকমই রয়েছে, বরং কোনোটা কেজিতে হয়তো 5 থেকে 10 টাকা করে কমেও এসেছে। বিক্রেতারা বলছেন যে আবহাওয়া স্বাভাবিক থাকায় উৎপাদন বেশি হয়, সবজির দাম কমে এসেছে, এবং যদি এরকম আবহাওয়া স্বাভাবিক থাকে তবে সবজির দাম আসছে সপ্তাহে আরও কমে যেতে পারে। আর মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজার স্থিতিশীল রয়েছে, তবে মুরগির বাজার উচ্চ মূল্যে কিন্তু স্থিতিশীল রয়েছে। পোলট্রি মুরগির দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 টাকা
টাকা কেজি দরে, সাদা মুরগি বিক্রি হচ্ছে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা কেজি দরে। আর ডিমের বাজারেও দেখা গেছে যে ডিমের দাম ডজন প্রতি 5 থেকে 10 টাকা করে কমে এসেছে। লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকা প্রতি ডজন এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। আর হচ্ছে যদি সার্বিক পরিস্থিতি নিয়ে বলি যে বাজারের কি অবস্থা, তবে গত সপ্তাহের তুলনায় আমরা এই সপ্তাহে সবজির বাজার স্থিতিশীল পেয়েছি। বিক্রেতারা বলছেন যে আবহাওয়া যদি স্বাভাবিক থাকে দাম আরও কমতে পারে। তো এই ছিল আমার কাছে শুক্রবারের সকালের বাজার পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। বুলেট নয়, সাধারণ ট্রেনেই মাত্র 1.5 ঘন্টায় চট্টগ্রাম থেকে পৌঁছানো যাবে পর্যটন নগরী কক্সবাজারে। 20 থেকে 30 কিলোমিটার গতিতে চলা ট্রেনকে 120 কিলোমিটার গতিতে তুলে যাত্রাপথের দূরত্ব 2 ঘন্টা কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এরই অংশ হিসেবে শুরু হতে যাচ্ছে 16 শহর স্টেশন থেকে দোহাজারী পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেল লাইন স্থাপনের কাজ। সাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী, মাতামুহুরী, সাঙ্গু এবং বাকখালী নদী অতিক্রম করে ছুটে চলছে কক্সবাজারমুখী ট্রেন। এরপরে রয়েছে চুনতি রেঞ্জের গহীন বন এবং ছোট বড় নানা পাহাড়ি এলাকা। তবে পুরাতন আমলের আঁকাবাঁকা ও জরাজীর্ণ রেল লাইনে কেড়ে নিচ্ছে ট্রেনের প্রকৃত গতি। চট্টগ্রাম নগরীর 16 শহর স্টেশন থেকে চন্দনেশ্বর কাঞ্চননগর পর্যন্ত রেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত রয়েছে ঘন্টায় 60 কিলোমিটার। তার বিপরীতে ট্রেন চলছে মাত্র 20 থেকে 30 কিলোমিটার গতিতে। একইভাবে কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত গতিসীমা নির্ধারিত 60 কিলোমিটার, কিন্তু রেল চলতে বাধ্য হচ্ছে 40 কিলোমিটার গতিতে। অথচ 151 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের দোহাজারী থেকে কক্সবাজারের আইকনিক স্টেশনের 100 কিলোমিটার পথ অতিক্রমের ট্রেনের গতি উঠছে অনুমোদিত 80 কিলোমিটারে। এমনকি পাহাড়তলী স্টেশন হয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে মূল লাইন ঝাউতলায় আনতে বাড়তি সময় লাগছে অন্তত 45 মিনিট। যাত্রাপথে 3.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কমিয়ে মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত এখানে কোথাও 10 কিলোমিটার, কোথাও 30 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার স্পিড আছে। আমরা ডিজাইন করতেছি 120 কিলোমিটার। গতি বাড়িয়ে সময় কমিয়ে আনতে 16 শহর দোহাজারী ডুয়েল গেজ প্রকল্পের আওতায় অন্তত 30 কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে একেবারে নতুন ট্র্যাক। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। এই সেকশনে যে স্পিড আছে, যদি এই প্রজেক্টটা বাস্তবায়িত হয় তাহলে আমরা এই সেকশনের স্পিড ট্রেনের গতি বাড়াতে সক্ষম হব। ডুয়েল গেজ লাইন স্থাপনের ক্ষেত্রে ভূপ্রকৃতিগত আচরণ এবং প্রাকৃতিক বিপর্যয় বিবেচনা রাখার আহ্বান প্রকৌশলী নেতার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সেখানে লাইনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে পানি উঠে গিয়েছিল। যথাযথ সাইট সার্ভে এবং আনুষঙ্গিক ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলো যাতে সুষ্ঠুভাবে ক্যালকুলেশন ভিত্তিক করা হয়, যাতে এই দুর্ঘটনার মুখে আর পড়তে না হয়। আগামী 2028 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হলে পূর্ণ গতিতে চলবে এই রুটের সবগুলো যাত্রীবাহী ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের নৌ অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি এই অবস্থানে বাড়ছে সামরিক সংঘাতের পাশাপাশি বিশ্ব জ্বালানি ও বাণিজ্য নিয়ে উদ্বেগ। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। তার দাবি, পারস্য উপসাগরে মিত্রদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ব্যর্থ হয়েছে। তাই মার্কিন সামরিক নিশ্চয়তার বাইরে হরমুজকে ঘিরে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা চায় ইরান।
এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। এবার হরমুজ নিয়ে একই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না বলে সাফ জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্যাঙ্কারটি ডুবে গেলে বা ভেঙে গেলে এর পুরো তেল ছড়িয়ে পড়ে নজিরবিহীন পরিবেশ বিপর্যয় তৈরি হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবার ডারউইন টেস্টের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 250 রান। দ্বিতীয় দিনের শুরুটাও দুর্দান্ত করে বাংলাদেশ। প্রথম সেশন শেষে লিড নিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার পর অবশ্য বেশি দূর যেতে পারেননি এই ব্যাটার। 101 রানে তাকে থামান নাথান লায়ন। 50 করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এর আগে মুমিনুলের সঙ্গে 100 রানের জুটি গড়ে তামিম। মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন টস জিতে টাইগারদের বোলিংয়ে পাঠায় অজিরা। পেসারদের বোলিং দাপটে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয় স্বাগতিকরা। ক্যারিয়ার শেষে সেরা 6 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দলের বিপর্যয়ে একা লড়াই করেন স্টিভ স্মিথ। তার উইলো থেকে আসে 71 রান। টপ অ্যান্ড টি-20 সিরিজে ভালো করে জাতীয় দলে ফিরতে চান শামীম পাটোয়ারি। সিরিজে অংশ নিতে আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। গত 2 আসরে ব্যর্থতা নিয়ে ফিরলেও এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। দীর্ঘ ক্যাম্প ও মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলায় দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শামীম। হাস্যোজ্জ্বল বাংলাদেশ এইচপি দল, মধ্যমণি মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অ্যান্ড টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে ফটো সেশনের চিত্র এটি। দলের দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে মাহমুদুল্লাহর। এই সিরিজটিতে আগের 2 আসরে একবার ফাইনাল খেলা হলেও শিরোপা না পাওয়ার হতাশা নিয়ে ফেরে দলটি। এবার আর খালি হাতে ফিরতে চায় না ইরফান শুক্কুর বাহিনী। প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লাল সবুজের প্রতিনিধিরা। লম্বা সময় অনুশীলন ক্যাম্পের পাশাপাশি মালয়েশিয়ার বিপক্ষে খেলা 2টি প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস করছে তারা। আমাদের তো ক্যাম্প অনেকদিন ধরে ক্যাম্প হয়েছে, সো আশা করছি যে অনেক ভালো প্রস্তুতি হয়েছে। আমরা সবাই মানে এইসব ধরনের টুর্নামেন্ট খেলার জন্য প্রিপেয়ার্ড আমরা। এবারও স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। অফ ফর্ম কাটিয়ে ন্যাশনাল টিমের রাডারে ফেরার বড় সুযোগ এটা, যা লুফে নিতে চান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে জায়গা না পাওয়া শামীম। যেহেতু আমি এখন ন্যাশনাল টিমের বাইরে, আমার টার্গেট থাকবে যে ভালো করে আমি আবার কামব্যাক করা। আমার রোলটা তো আমি ফিনিশিংয়ে, আমি 6-এ খেলি, যেহেতু আমার ফিনিশিং রোল। অবশ্যই টিমকে জেতানো মেইন কাজ আমার। সো ওইখানেই আমার ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট। এইচপির গন্তব্য অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে মাইটি অজিদের বিপক্ষে নতুন ইতিহাস লেখার চেষ্টা জাতীয় দল। টপ এন্ড টি-20 সিরিজের প্রথম আসরে খেলেছিলেন শামীম। পূর্ব অভিজ্ঞতা থাকায় বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। ডারউইনে উইকেট অনেক ভালো, সো এখানে অনেক ফ্রেন্ডলি। টি-20 যেভাবে হয় ভালো উইকেট ওইখানে। আমি তো এখানে খেলছি, আমি ফার্স্টবার আমি খেলছি, সো ওইখানের উইকেট অনেক ভালো। সো আশা করছি আমরা ভালো ক্রিকেটটাই খেলব। 21 আগস্ট থেকে ডারউইনে শুরু হবে আসর। বাংলাদেশ এইচপি দল তো আছেই, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নিউজিল্যান্ড এ দল। এছাড়া নেপাল জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও 6টি দল খেলবে এই টুর্নামেন্টে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাটছেই না গ্যাস সংকট। ছুটির দিনেও পাম্পে গাড়ির সারি। শিল্প কারখানায় উৎপাদন নেমেছে তলানিতে। ক্ষতির মুখে উদ্যোক্তারা। চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক।
এবং এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম। অনুমোদন নিয়ে প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।